বেয়াই সাহেব, আপনি সব কি করছেন? ভালোবেসে জড়িয়ে ধরেছি বিয়ান সাহেবা। আমার কথায় তনিমা বেশ রেগে গেল। তনিমা হচ্ছে আমার একমাত্র ভাবির বোন, সম্পর্কে আমার বেআইন। মেয়েটাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ভালো লেগেছিল। মনে মনে ওই দিন ঠিক করেছিলাম বিয়ে করলে এই মেয়েকেই করব। কিন্তু আলাপচারিতার 6 মাস পর প্রপোজ করলেও তনিমা আমাকে রিজেক্ট করে দেয়। কিন্তু আমি হাল ছাড়িনি। ভালো চাকরি করি আমি, তাই প্রস্তাব দিতেই ভাবির পরিবার রাজি হয়ে যায় আমার আর তনিমার বিয়েতে। আজকে আমাদের বাসরাত। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বলেছি না, এই বিয়ে আমি নিজের ইচ্ছেতে করিনি। তাহলে কিসের অধিকার ফলাতে এসেছেন? তুমি বিয়ে মানো আর না মানো, তুমি আমি এখন স্বামী স্ত্রী। তো স্বামী বলেই কি জোর করে শরীর ভোগ করার অধিকার পেয়ে গেছেন? তনিমার কথাটা বুকে এসে লাগলো। তনিমার কথাটা বুকে এসে লাগলো। আমি তো তেমন কিছু করব না। আমি শুধু একটু জোরে ধরে আছি মনের শান্তির জন্য। স্বামী হোক কিংবা প্রেমিক নারীর অনিচ্ছায় তাকে স্পর্শ করার অধিকার কারো নেই। তনিমা, আমি ওসব করব না। তুমি ভুল বুঝছো আমাকে। তুমি ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। তনিমাকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আমি। যতদিন না তনিমা মন থেকে চাইবে আমাকে, ততদিন আমিও তনিমার পাশে শোবো না। তনিমা কোনো কথা বলল না। পরের দিন সকালে ভাবির সাথে তনিমাকে কথা বলতে শুনলাম। আপু, আমি তোমার দেবরের সাথে সংসার করতে পারবো না। কি বলছিস এসব? কিন্তু কেন? তোমাকে আগেও বলেছি, আমি অন্য কাউকে ভালোবাসি আপু। কি শুনলাম এটা? আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে? তনিমা, তনিমা তোকে কতবার বোঝালাম ওটা ফেক আইডি ছিল। অনলাইনে কয়েকদিন কথা বলে কাউকে ভালোবেসে ফেললি, তাও তাকে না দেখে। এমনকি কলে পর্যন্ত কথা বলিসনি। তাতে কি? তার কথা বলার ধরনে আমার ভালো লেগেছে। আমি তোমার দেবরকে ডিভোর্স দিব। ভাবি তনিমাকে থাপ্পড় মারল। আমি আর দাঁড়ালাম না ওখানে, সোজা নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণের মধ্যেই তনিমাও রুমে চলে আসলো। ওর চোখ মুখ ফোলা, দেখেই বোঝা যাচ্ছে কতটা কেঁদেছে। আমি ডিভোর্স চাই। আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন, যত দ্রুত সম্ভব। ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে একটা বাচ্চা চাই আমার। আমার কথাই তনিমার চোখ বড় বড় হয়ে গেছে। কি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। বাচ্চা কি ডাউনলোড করা যায় নাকি? যেভাবে আনা যায় সেভাবেই চেষ্টা করব। কাছে এসো। আমি তনিমার দিকে এগিয়ে যাচ্ছি। তনিমা পিছনে এগোতে এগোতে বলে, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। আমি অন্য কাউকে ভালোবাসি। আপনার সাথে সংসার করা সম্ভব নয় আমার পক্ষে। ভালোবাসলে বাসো, তাতে কিছু যায় আসে না আমার। আগে আসো, বাসো সেরে নেব, তারপর বাচ্চা হবে, তারপর যেও। আমি তনিমার কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলেছি। তনিমা রাগে ফুঁসতে ফুঁসতে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। কিন্তু আমি সেসবে পাত্তা দিলাম না। তবুও আরও গাঢ় করে জড়িয়ে নিলাম বউটাকে। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে গেছেন। আমি আপনার বিরুদ্ধে মামলা করব। মামলা তো অলরেডি হয়ে গেছে। আমার মনের আদালতে তুমি আসামি। আমাকে ছাড়ুন বললাম। তনিমার মোচড়ানো দেখে ছেড়ে দিলাম। মেয়েটা দৌড়ে ঘরের বাইরে চলে গেল। আজকে হয়তো আর ঘরে ফিরবে না। আমি বিছানায় শুয়ে মেসেঞ্জারে ঢুকে পুরনো আইডিতে লগ ইন করলাম। অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে। তার মধ্যে একটা আইডি দিয়ে 100+ মেসেজ এসেছে। আমি একটা একটা মেসেজ খুব মনোযোগ সহকারে পড়লাম। মানুষটা ভীষণ অভিমানে কত কিছু লিখেছে। সেও আছে অনলাইনে। কিবোর্ডে আঙ্গুল দিয়ে ছোট করে হাই লিখে একটা মেসেজ পাঠালাম। সাথে সাথে সিন হলো, কিন্তু রিপ্লাই আসলো মিনিট 5 পরে। মনে হয় সত্যি মেসেজ দিয়েছে কি না বিশ্বাস করতে পারছিল না সে। আইডির মালিক মরে গেছে। কাকে যাচ্ছেন? আমি জানি সে বহাল তবিয়তে বেঁচে আছে এবং বিয়ে করে অন্যের ঘরে সংসার করছে। এত খোঁজ রাখলেন, অথচ মনের খোঁজ রাখতে ব্যর্থ হলেন। মেয়েটা খুব কষ্টে আছে, কিন্তু ইচ্ছে করছে না এখনই আমার পরিচয় দিতে। খোঁজ নেওয়ার আগেই তো
অন্য ঘরে বাসা বাঁধলে। তনিমা আবারও সিন করেছে, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। ঠিক আছে তো বউটা আমার। ভাবি আর ভাইয়ের বিয়ের পরেই ওর আইডি খুঁজে ফেক আইডি দিয়ে কথা বলা শুরু করেছিলাম। প্রায় কথা হতো, তবে কলে কথা হয়নি কখনো। যখন বিয়ের জন্য সবাই রাজি হয় তার আগেই আইডিটা বন্ধ করেছিলাম। তখন আসলেই বুঝিনি সে তার অজান্তেই আমাকেই ভালোবেসে ফেলেছে। যাক, মেয়েটাকে আর কষ্ট দেব না। ওর রিপ্লাই না পেয়ে আমি আবারও মেসেজ দিলাম। কি হলো, কিছু বললেন না? আমি ডিভোর্স করব আমার স্বামীকে। আপনি আমাকে গ্রহণ করবেন? তার আগে একবার দেখা করতে চাই। কিন্তু কোথায়, কবে, কখন? এক্ষুনি। আপনি আপনাদের বাসার ছাদে আসুন, আমি সেখানেই আছি। আমি আর শুয়ে না থেকে ফোন ঘরে রেখেই ছাদের দিকে ছুটলাম। মিনিট দুয়েকের মধ্যেই ছাদে পৌঁছে গেলাম আমি। যাক, তনিমা এখনও আসেনি। আদৌ আসবে? হ্যাঁ, আসতে ওকে হবেই। তনিমার কথা ভাবছিলাম, এর মধ্যে ছাদে কারো অস্তিত্ব টের পেলাম। এসেছে আমার বউ। আপনি কে? কাপা কাপা গলায় বলল তনিমা। কৌতূহল আর ভয়ের সংমিশ্রণ ঘটেছে ওর মধ্যে। আমি অন্যদিকে ফিরে তাকিয়ে আছি বলে চেহারা দেখতে পাচ্ছে না, তবে চাঁদের আলোতে পোশাক ঠিকই দেখা যাচ্ছে। আমি তোমার প্রেমিক এবং তোমার স্বামী, সাথে বেয়াই। তনিমার দিকে ফিরে তাকালাম এবার। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ওর চেহারায় বিস্ময়। দুজনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তনিমা হঠাৎ করেই আমার পায়ের কাছে বসে পড়ে। আমি দ্রুত তনিমাকে ধরে দাঁড় করালাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অজান্তেই আপনার সাথেও অনেক খারাপ আচরণ করেছি, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো ভুল আমি দেখি না। তুমি সত্যিকারের ভালোবাসার অধিকারী, নয়তো সামান্য অনলাইনে চেহারা না দেখেও আমাকে ভালোবেসে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে গেছো শেষ পর্যন্ত। আমি আপনাকে ভালোবাসি, এর চেয়ে বড় কোনো সত্যি আমার জীবনে এই মুহূর্তে নেই। আমি তনিমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চাঁদের আলোতে দুজন নরনারী দাঁড়িয়ে আছে। চারপাশে জানুয়ারির ঠান্ডা বাতাস। শীতে শরীরের লোম পর্যন্ত শিরশির করছে। এখন ঘরে চলো, রাত এখনও কিছুটা বাকি আছে। বাসরাতটা কি বৃথা যেতে দিব? তনিমা মুখে কিছু বলল না। আমি তনিমাকে কোলে তুলে নিয়ে ঘরে এলাম। মেয়েটা লজ্জায় লাল হয়ে গেছে। বিছানায় শুয়ে দিয়ে আমিও ওর পাশে শুয়ে পড়লাম। তনিমা নিজে থেকেই আমার বুকের ওপর শুয়ে বলল, রাগ করেননি তো আমার সাথে? রাগ করব কেন বেআই? আপনি আমার একমাত্র বউ, একমাত্র প্রেমিকা এবং একমাত্র বেআইন, যাকে বলে 3 in 1। আপনি তো ভীষণ দুষ্টু। আপনি আপনি করে বলা থামাও আগে, তারপর দুষ্টুমি দেখাচ্ছি আমি কতটা দুষ্ট। তাই বেশ, দেখাও তবে দুষ্টুমি। ইস, তোর সইছে না বুঝি? প্রিয় মানুষের আলিঙ্গন পেতে প্রতিটি মেয়ে অপেক্ষা করে থাকে। আমি তনিমার কপালে চুমু খেলাম। তনিমাও আমার গালে কিস করলো। আমিও ওর ঠোঁট নিজের ঠোঁটে আবদ্ধ করলাম। রাত বেশি বাকি নেই। আমি তনিমার সাথে ভালোবাসার অথৈ জলে ডুবে গেলাম। পরের দিন ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে ভাবি ধরলো আমাকে আর তনিমাকে। ভাবি বলল, কি ব্যাপার বলো তো দেবর সাহেব, এক রাতের মধ্যে কিভাবে বশ করলে আমার বোনকে? আমি বললাম, যেভাবে ভাইয়া তোমাকে বশ করে রাখে সেভাবেই। অসভ্য হয়ে গেছো কিন্তু। তোমার মনে পাপ বুঝলে? আমি বললাম, ভাইয়া তোমাকে বশ করে রাখে সেভাবেই, মানে ভালোবেসে বশ করার কথা বললাম। আমার কথায় ভাবি আর তনিমা দুজনেই একসাথে হেসে উঠল। তাই বলো তনিমা, তুই বল ঘটনা কি? আমার ভীষণ আগ্রহ হচ্ছে জানার জন্য। আপু, তোমার দেবরই ফেক আইডি দিয়ে আমার সাথে কথা বলেছিল। অজান্তেই আমি তোমার দেবরকেই ভালোবেসে ফেলেছি। গতকাল রাতে উনি সবকিছু খুলে বললেন আমাকে। আরে পা, এটা তো পুরো সিনেমার কাহিনী হয়ে গেল। হ্যাঁ ভাবি, তোমার বোন যখন কালকে তোমার সাথে কথা বলছিল তখনই সব কিছু শুনে ফেলেছিলাম আমি।
তখনই তোমাদের সামনে গিয়ে বলতে পারতাম, কিন্তু ভাবলাম একটু মজা করি তোমার বোনের সাথে। তনিমা বলল, তুমি খুব খারাপ। আমি কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছিলে। আমি বললাম, কষ্টের আগুনে পুড়ে পরেই ভালোবাসা খাঁটি হয়। যাই হোক, তোমাদের মিল হয়েছে, এটাই বড় কথা। আজীবন এভাবেই একসাথে মিলেমিশে থাকো, এটাই চাই। আমরা সবাই একসাথে খাবো, ভালো থাকবো ইনশাল্লাহ। ভাবির সাথে গল্প করার পরে তনিমাকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবি অবশ্য একবার বলেছিল নতুন বউ দেখতে লোকজন আসতে পারে, কিন্তু আমি এসবে পাত্তা দেইনি। আর দুঃখের কথা হচ্ছে আমাদের মা নেই। গত 5 বছর আগেই উনি মারা গেছেন। যাই হোক, কষ্টের কথা ভুলে বউয়ের কথা বলি। আমি আর তনিমা হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছি। তনিমাকে ভীষণ সুন্দর লাগছে। লাল সিল্কের শাড়ির সাথে কানে টানা দেওয়া ঝুমকো, সাথে ঠোঁটে লাল লিপস্টিক, কাজল কালো চোখে এতটা সুন্দর লাগবে ভাবতেও পারিনি। কি দেখছো এভাবে? তোমাকে। কি অপরূপ দেখতে তোমায়। চোখ দুটো কিছুতেই অন্যদিকে ফেরাতে পারছি না। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। আমার লজ্জা লাগে তো। মনে হচ্ছে আমাকে প্রথম দেখলে আজ। ভালোবাসার মানুষ প্রতিদিন সুন্দর, আর আমার কাছে আবার লজ্জা কিসের? গত রাতের আদরের পরও লজ্জা আছে? তুমি এতটা নির্লজ্জ কেন গো? মুখে কোনো লাগাম নেই, যা ইচ্ছে বলছো, তাও এই পাবলিক প্লেসে। লজ্জায় মাথা কাটা যাবে বুঝি আমার। আমার বউ, আমি প্রশংসা করব হোক সে রাস্তা কিংবা ঘর কিংবা বিছানায়। আর আমি তো তোমার সাথে ঘনিষ্ঠ হচ্ছি না পাবলিক প্লেসে, জাস্ট বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার সাথে কথায় পারা যাবে না। ভালোই তর্ক করতে পারো। তনিমার কথাই হাসলাম আমি। মেয়েটা আসলে ভীষণ লাজুক। কতক্ষণ একসাথে হাঁটার পরে একটা চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানের মামা 2 কাপ চা দিল। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও একটা পার্কে গিয়ে একসাথে হাঁটছি। এর মধ্যেই তনিমা আইসক্রিম খাবে বলে বায়না ধরল। এই শীতে কেউ আইসক্রিম খায়? কিন্তু তবুও আমার বউ খাবে। অগত্যা তাকে আইসক্রিম কিনে দিলাম। এই নাও বউ, তোমার আইসক্রিম। তনিমা আমার হাত থেকে আইসক্রিম নিয়ে হেসে বলল, ধন্যবাদ ফেক আইডি জামাই, অসময়ে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। মানুষ তো আসল। তা অবশ্যই ঠিক, একেবারে খাঁটি মানুষ, আমার নবাব। আমি হাসলাম তনিমার কথায়। আইসক্রিম শেষে দুজন গেলাম ফুচকা খেতে। তনিমা আবার প্রচুর ঝাল খায়, এজন্য ওর আর আমার জন্য আলাদা আলাদা ফুচকা বানাতে বললাম ফুচকাওয়ালা মামাকে। দুজনে প্রতিযোগিতা করে প্রায় ফুচকা খেলাম। বলা বাহুল্য, আমি মাত্র 7টা ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই 15টা ফুচকা শেষ করলো তনিমা। প্রচুর টক খেতে পারে আমার বউ। বিকালের দিকে দুজন বাসায় ফিরলাম। ভাবির জন্য ফুচকা ও চটপটি নিয়ে এসেছি। ভাইয়া তো এসব খায় না। এগুলো আবার আমার জন্য আনতে গেলি কেন তনিমা? আমি তো খাই না ফুচকা চটপটি। আমি আনিনি, তোমার দেবর এনেছে। আমি তো কতবার বললাম এসব তুমি খাও না, তবু সে আনলো তার শখের ভাবির জন্য। আনবই তো, আমার একমাত্র ভাবি তুমি। আমরা খাবো আর তোমার জন্য আনবো না, সেটা হয়? তোমার জন্য ভেলপুরিও এনেছি। সেগুলো কখন কিনলে? কখন? আমি তো দেখিনি। আমি জানি ভাবি ভেলপুরি পছন্দ করে, এজন্য কিনেছি। তোমাকে ইচ্ছে করে দেইনি, কারণ সবাই একসাথে খাবো বলে। ভাবির কাছে শুনেছি তুমি ভেলপুরি খোর মেয়ে। আমার কথাই ভাবি আর তনিমা একসাথে জোরে হেসে উঠল। আমিও হাসলাম। তারপর একসাথে বসার ঘরে বসে সবাই ভেলপুরি খেলাম। ভাবি খাওয়া শেষ করে রান্নাঘরে গেল চা তৈরি করতে। শীতের সন্ধ্যায় চা ছাড়া আড্ডা জমে না। ভাবি না থাকার সুযোগটা হাতছাড়া করলাম না মোটেই। তনিমাকে একটানে কোলে বসিয়ে ঠোঁটে কিস করলাম একটা। তনিমা ভূত দেখার মতো চমকালো। তুমি এত অসভ্য? আপু যদি এসে পড়ে? তাতে কি হয়েছে? তোমার আপু আমার তো ভাবি। তাছাড়া সবাই সবার বউকে ভালোবাসতে পারে, তাতে অসভ্যতার কিছু নেই। বরং বর যদি অসভ্য না হতো তবে আর
বংশবৃদ্ধি সম্ভব হতো না। তনিমা কোল থেকে নেমে পাশের সোফায় বসলো, আমার দিকে তাকিয়ে দেখলো একবার, তারপর মুচকি হেসে বলল, আমাদের একটা বেবি হলে কেমন হয় বলো তো? বিয়ের পরের দিনই বেবি? তাহলে তো আরও বেশি অসভ্য হতে হয় আমাকে। সে একটু হও, সমস্যা নেই, বেবি তো হবেই, তাড়াতাড়ি হলে ক্ষতি কি? বেশ, তাহলে চলো আজকেই অসভ্য হই। আমি আর তনিমাকে কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে সোজা ঘরে নিয়ে এলাম। ও তো এখন থেকে বলে যাচ্ছে আপু ডাকবে। আমি সেসবের থোড়াই কেয়ার করলাম। ক্রিকেট টিম বানাবো, আর সেই টিম বানানোর জন্য আজ থেকেই কঠোর পরিশ্রম করতে হবে না? আপনারা কি হাসছেন নাকি লজ্জা পাচ্ছেন আমার বউয়ের মতো? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আমার মতো আপনাদের কার কার ক্রিকেট টিম বানানোর শখ আছে। যাই হোক, আজকের গল্প এই পর্যন্তই। আমাদের গল্প কেমন লাগলো দয়া করে জানাবেন। আপনাদের ছোট মন্তব্য আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ভালো থাকবেন সকলে। শীতে ঠান্ডাজনিত রোগ থেকে সাবধানে থাকবেন। দেখা হবে আগামী গল্পে। তানভীর ভয়েসের সাথেই থাকুন।